স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের রাজনীতিতে তুমুল জনপ্রিয় একটা আলাপ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। সম্প্রতি 15 দিনের লন্ডন সফর শেষে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরেছেন। সাংবাদিকদের সাথে তারেক রহমানের ফেরার আলাপে তিনি বলেছেন, বাংলাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ তৈরি হলে খুব অল্প সময়ের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনুকূল পরিবেশ কেন হচ্ছে না বা প্রতিকূলতা কোথায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে? প্রথম প্রশ্ন হচ্ছে, তবে কি তারেক রহমান মামলার জালে জর্জরিত আছেন বিধায় বাংলাদেশে ফিরছেন না? তিনি কি জেলে যাওয়ার ভয় করছেন, কিংবা তাকে জেলে আটকে রেখে কোনো একটা ষড়যন্ত্রের নীলনকশা চলছে কিনা? ইতিপূর্বে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা হাইকোর্ট থেকে খারিজ করা হয়েছে, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল এবং গতকালকে 5ই জানুয়ারি রবিবার রাষ্ট্রপক্ষের সেই আপিলকেও আপিল বিভাগ খারিজ করে দিয়েছে, যার ফলে বলা যায় তারেক রহমানের বিরুদ্ধে সেই চাঁদাবাজির মামলা এখন আর নেই। এই শুনানি শেষে তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের সাথে কথা বলেছেন, যেখানে তিনি তারেক রহমানের মামলা সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন আমি বলছি। তারেক রহমানের দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না, তার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা যেন আইনগতভাবে মোকাবেলা করা হয়। তিনি আমাদের, অর্থাৎ আইনজীবীদের কথা বলা হচ্ছে, সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিয়েছেন। তিনি প্রচলিত আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আইন তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব তারেক রহমান দেশে আসা না আসা মামলার উপর নির্ভর করছে না। তার দেশে আসার ব্যাপারে মামলা কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না। আইনজীবী কায়সার কামাল আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ আমলে দায়ের করা বেশিরভাগ মামলাই খারিজ হয়ে গেছে। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে সারা দেশে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে ৩৬টি মামলা খারিজ হয়েছে। এখন সব মিলিয়ে 18 থেকে 19টি মামলা চলমান রয়েছে। যে গতিতে তারেক রহমানের মামলাগুলো এগোচ্ছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হবে এবং তার আইনজীবী কায়সার কামাল ধারণা করছেন বা দাবি করছেন যে এই মামলা নিয়ে কোনোভাবেই বিচলিত নন তারেক রহমান। যেহেতু বলা হচ্ছে মামলা নিয়ে তারেক রহমানের কোনো ধরনের চিন্তা নেই, তিনি প্রচলিত আইনে যেভাবে বিচার হয় সেভাবে বিচার মাথা পেতে নিতে প্রস্তুত, তাহলে তারেক রহমানের দেশে ফেরায় বাধা কোন জায়গায়? সরকার কি কোনোভাবে তারেক রহমানকে সাইড করতে চাচ্ছে? যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মধ্যে একটা তোড়জোড় দেখা যাচ্ছে রাজনৈতিক সংগঠন তৈরি করার, তারা কি কোনোভাবে চাচ্ছে যে বিএনপিকে সাইড করতে? আর সেটা সম্ভব কিনা? বিএনপি নেতারা বারংবার একটা বিষয় সামনে আনছেন, সেটা হচ্ছে ১/১১ সরকারের মতো -2 ফর্মুলার দিকে যেতে পারে, যেহেতু তাদের একটা অতীত অভিজ্ঞতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তারেক রহমান কিংবা বিএনপিকে মাইনাস করার কোনো ধরনের প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না, আর তারা সেটা করবেও না, সেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। এর বাইরে যে ভয়টা থাকে বিএনপির মধ্যে, সেই ভয়টা হচ্ছে সেই ১/১১ সরকারের মতো কোনো ধরনের সেনাশাসিত সরকার বাংলাদেশে আসতে যাচ্ছে কিনা, কোনো ধরনের কুচক্রী মহল এ ধরনের প্রচেষ্টা চালাচ্ছে কিনা। এই প্রসঙ্গে সেনাপ্রধান দুটো সাক্ষাৎকার দিয়েছেন। প্রথমত 23শে সেপ্টেম্বর একটা আন্তর্জাতিক গণমাধ্যম, খুব সম্ভবত ভয়েস অফ আমেরিকা অথবা নিউ ইয়র্ক টাইমে, তিনি বলেছেন যে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না। একই ধরনের মন্তব্য তিনি গত 1 জানুয়ারি প্রথম আলোর একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানেও তিনি বলেছেন যে সেনাবাহিনীকে তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না। এবং সর্বশেষ সেনাপ্রধানের বেগম জিয়ার সাথে সাক্ষাৎ, অনেকের মন্তব্য হচ্ছে বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটার কারণ হচ্ছে তিনি যেহেতু একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সেই সাথে সামরিক পরিবারের সদস্য, সেই হিসেবে তার সাথে সাক্ষাৎকারটি হয়েছে, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য সেই সাক্ষাৎকারটি হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে এই সাক্ষাৎকারে একটা নতুন মেরুকরণ রয়েছে, যেটা হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আগামীর পথ চলা সম্ভব না, সেটার একটা বার্তা কিন্তু সেনাপ্রধানের এই বেগম জিয়ার সাক্ষাৎকারের মধ্যে রয়েছে। তাহলে আমরা এই সমস্ত চক্রান্তগুলোকে পাশ কাটিয়ে যেতে পারি। আমরা বলতে পারি যে আইনি কোনো বাধ্যবাধকতা কিংবা সরকারের কোনো ধরনের কুচক্রী মহল কিংবা সেনাশাসিত কোনো সরকারের মাধ্যমে বিএনপিকে মাইনাস করার, তারেক রহমানকে মাইনাস করার কোনো ধরনের পরিকল্পনা আপাতত দেখা যাচ্ছে না। তাহলে তারেক রহমানের দেশে আসতে বাধা কোথায়? আমরা অনেকে এড়িয়ে যাচ্ছি, আবার কেউ বলার চেষ্টা করছি যে তারেক রহমান ভারতের জন্য একটা হুমকি। বিএনপির মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা রাজনৈতিক চর্চা রয়েছে, সেটা হচ্ছে ভারত বিরোধী মনোভাব। বিএনপির মধ্যে একাধিক নেতারা রয়েছেন যারা ভারতের তীব্র সমালোচনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। কিছু নেতারা রয়েছেন যারা ভারতের সাথে সহনশীল সম্পর্ক রাখতে চান। তারেক রহমান এই ভারত বিরোধী মনোভাবের রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে সম্প্রতি তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে
ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছেন। ভারত এটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে সেটা কিন্তু আমরা বলবো না। ভারত তারেক রহমানকে হুমকি হিসেবে দেখছে, তারেক রহমানকে শত্রু হিসেবে গণ্য করছে। ভারতের জন্য তারেক রহমান গোদের উপরে বিষ ফোঁড়ার মতো, এটা বোঝা যাচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া, তাকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর প্রতিবেদন করার মধ্য দিয়ে তারেক রহমানের ভারত নীতিটা শেখ হাসিনার থেকে অনেকটা আলাদা। শেখ হাসিনা ভারতের তাবেদার হিসেবে বাংলাদেশের শাসনভারের দায়িত্ব নিয়েছিলেন। তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন কেবলমাত্র গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, যেটার কথা আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমি মনে করি ভারতের সাথে সম্পূর্ণ শত্রুতায় যাওয়া আমাদের ঠিক হবে না, আবার শেখ হাসিনার মতো দাসী হওয়াটা তো কোনোভাবেই ঠিক হবে না। ভারতের সাথে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকতে পারে, যেটা তারেক রহমান রাখতে চাচ্ছেন। কিন্তু তারেক রহমানকে ভারত যেহেতু মেনে নিতে প্রস্তুত নয়, তাদের বিভিন্ন ষড়যন্ত্রের জাল আমরা এখনো যেহেতু বুনতে দেখছি, সেহেতু বলা যায় তারেক রহমানকে মাইনাস করার জন্য যে কোনো ধরনের একটা প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, গোয়েন্দা সংস্থার লোকজনরা করছেন। একদিকে ভারতের নানা ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে, অপরদিকে কেউ কেউ দাবি করছেন বিএনপির মধ্যে একটা অংশ রয়েছে যারা তুমুল ভারতপ্রেমী। এই ভারতপ্রেমী অংশটা চাচ্ছে তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারেন। বাস্তবতাটা কি সেটা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারবো। যখন তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার তার আগের মতো সেই বিচরণটা শুরু করবেন, তখন আমরা এই রহস্যের উদ্ঘাটন অবশ্যই করতে পারবো যে তারেক রহমান কেন বাংলাদেশে ফেরায় বিলম্ব করছিলেন। ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের মধ্যে রহস্য হয়েই থাকবে। তবে আগামীতে একটা বিষয় আমরা নিশ্চিত হতে পারি, তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে বিএনপির মধ্যে তুমুল ভারতপ্রেমী অংশটাকে কিছুটা আলাদা করা হবে। আমরা জাতির সেই বেঈমানদেরকে আগামী দিনে অবশ্যই চিনতে পারবো।